আমার নাম মশিউর রহমান সম্রাট। তারেক রহমানের নির্দেশে সাভারে 5টি খুন করেছিলেন সম্রাট। রিমান্ডে কেঁদে কেঁদে সব ফাঁস করল খুনি। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারকে কেন্দ্র করে গত 7 মাসে ঘটে যাওয়া একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে এক চাঞ্চল্যকর তথ্যের মাধ্যমে। গ্রেফতার হওয়া সিরিয়াল কিলার মশিউর রহমান খান ওরফে সাইকো সম্রাট রিমান্ডে থাকাকালীন কাঁদতে কাঁদতে স্বীকার করেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব তারেক রহমানের সরাসরি নির্দেশে সে সাভারে অন্তত 5টি খুন করেছে। এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 18 জানুয়ারি সাভার মডেল থানার সামনে থেকে ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়ানো সম্রাটকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজে লাশ কাঁধে করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ার পর তাকে শনাক্ত করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে 6টি হত্যার কথা স্বীকার করলেও 10 দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর গভীর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়াবহ রাজনৈতিক ষড়যন্ত্রের কথা। রিমান্ডে সম্রাট কাঁদতে কাঁদতে বলেছে, তারেক রহমান আমাকে ফোন করে বলেছিলেন, সাভারে যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা আওয়ামী লীগের লোক বা সরকারের সমর্থক, তাদের শেষ করে দাও। এটা আমাদের পার্টির জন্য জরুরি কাজ। আমি তার নির্দেশ মেনে 5 জনকে শ্বাসরোধ করে খুন করেছি। প্রত্যেকবার খুনের পর আমি বলতাম 34 বা সানডে মানডে ক্লোজ। এটা ভাইয়ার কোড ওয়ার্ড ছিল। সম্রাট আরো জানিয়েছে যে তারেক রহমান বিভিন্ন মাধ্যমে নির্দেশ দিতেন এবং খুনের পর কাজ সম্পন্ন বলে মেসেজ পাঠাতেন। এই খুনগুলোর মধ্যে রয়েছে গত জুলাই মাসে আসমা বেগম নামে এক বৃদ্ধা, অক্টোবরে এক কিশোরী, নভেম্বরে এক যুবতী সহ আরো 2 জন। সবাইকে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যাতে পরিচয় গোপন থাকে। পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডগুলো শুধু অপরাধ নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার অংশ ছিল। সম্রাটের মতে, তারেক রহমান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাজ শেষ করে বিদেশে পাঠিয়ে দেবেন এবং পরিবারের দেখভাল করবেন। এদিকে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। দলের একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেছেন, এটা সম্ভবত সরকারের ষড়যন্ত্র, যাতে তারেক রহমানকে বিতর্কিত করা যায়। তবে সাভারের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, যদি সত্যিই তারেক ভাইয়ের নির্দেশ থাকে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব। পুলিশ সুপার জানিয়েছেন, সম্রাটের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেখান থেকে বিভিন্ন নম্বরের সাথে যোগাযোগের রেকর্ড পাওয়া গেছে, যা বিদেশি নম্বরের সাথে মিলে যাচ্ছে। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এটা শুধু একজন সাইকোপ্যাথের কাজ নয়, এর পেছনে একটা বড় নেটওয়ার্ক থাকতে পারে। আমরা তারেক রহমানের সাথে যোগাযোগের প্রমাণ খুঁজছি। সাভারবাসীর মধ্যে এখন প্রশ্ন উঠেছে, কেন এত কাছে থেকে এমন ঘটনা ঘটলো? কেন পুলিশ আগে ব্যবস্থা নিল না? স্থানীয়রা দাবি করছেন, এই খুনগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এর সাথে বিএনপির উচ্চ পদস্থ নেতৃত্ব জড়িত। এই ঘটনায় আদালত অতিরিক্ত তদন্তের নির্দেশ দিয়েছেন। সম্রাটকে আরো রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। দেশের রাজনীতিতে এখন নতুন অধ্যায় শুরু হয়েছে। একজন সিরিয়াল কিলারের মুখ থেকে বেরিয়ে আসা তারেক রহমানের নাম কত দূর যাবে তা সময়ই বলবে। সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন সাইকোপ্যাথের অপরাধ নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষমতার অন্ধকার খেলার এক ভয়াবহ প্রকাশ। রিমান্ডে কাঁদতে কাঁদতে সম্রাটের মুখ থেকে বেরিয়ে আসা তারেক রহমানের নাম দেশের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। এই ঘটনা প্রমাণ করে যে অপরাধ ও রাজনীতির মিশ্রণ যখন ঘটে, তখন সাধারণ মানুষের জীবন সবচেয়ে বেশি বিপন্ন হয়। নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই এ পদক্ষেপ নেওয়া হলো। বার্তা সংস্থা পিটিআই এর বরাতে সরকারি সূত্র জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। ওই সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তর কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সূত্রগুলো স্পষ্ট করে জানায়, বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন 2026 সালের নির্বাচন যেন এমন একটি নির্বাচন হয় যা ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে আদর্শ তৈরি করবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো। আজ থেকে শুরু, 12 ফেব্রুয়ারি হবে ফাইনাল। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় প্রধান উপদেষ্টা কথা বলেন। আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়। সভায় কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব সহ আইন শৃঙ্খলা বিষয়ক সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সভার আলোচনা সম্পর্কে জানিয়েছে। এছাড়া রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার বিভিন্ন তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসলে নির্বাচন কমিশনকে সাহায্য করব, এটাই আমাদের কাজ। জাতির জন্য এটা বড় এক চ্যালেঞ্জ যা আমাদের নিতে হবে এবং এই বিশাল কাজটি শেষ করে ঐতিহাসিক অর্জন হিসেবে দাঁড় করাতে হবে। নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। 12 ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে। ইসির নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ। ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে। এখন নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জ। এবারে নির্বাচনে বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে, সিসি ক্যামেরা ব্যবহার করা হবে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সবকিছু পর্যবেক্ষণ করা হবে। চট্টগ্রাম 8 আসনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফ। তবে এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আবু নাসের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বরাদ্দ পেয়েছেন। তার প্রতিনিধি আজ বুধবার দুপুর 12:30টার দিকে রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনারের কাছ থেকে প্রতীক বরাদ্দ নেন। এরপর আজ বেলা 2:30টার দিকে নগরের দেওয়ান বাজারে নগর জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী সরে দাঁড়িয়েছেন বলে জানানো হয়। তবে সংবাদ সম্মেলনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আবু নাসের উপস্থিত ছিলেন না। জামায়াতের প্রার্থীর আসন পরিচালক ও নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী আবু নাসেরের পক্ষে বক্তব্য দেন। মোর্শেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম 8 আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। আবু নাসের অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি। ঢাকায় অবস্থান করায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারও করতে পারেননি। গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে আইনিভাবে নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই। অর্থাৎ চট্টগ্রাম 8 আসনে ভোটের ব্যালটে এনসিপি ও জামায়াত 2 দলের প্রতীক থাকবে। জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি।